সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মোস্তফা খামেনি তার বাবা সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমরা থাকি বা না থাকি এই প্রতিশোধ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন, একেবারে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছেন, তারপরে কিন্তু এই বিবৃতি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, এবং এটি তার পক্ষ থেকে প্রথম বিবৃতি। এদিকে ইয়েমেনে হুতি সমর্থিত যে সরকার, তারা বলেছে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সমস্ত দেশ আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছে এবং সেই সমস্ত ঘাঁটি থেকে আমেরিকা বিভিন্ন দেশের উপর হামলা চালাচ্ছে, তাদের পরিণতি খারাপ হতে পারে। একই সাথে ইয়েমেনের হুতিরা এই ঘোষণা দিয়েছে, এই সমস্ত ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলের যে প্রতিরোধ অক্ষ আছে, এই প্রতিরোধ অক্ষের যে কোনো দেশের উপরে হামলা হলে তা পুরো প্রতিরোধ অক্ষের উপর হামলা হিসেবে ধরে নেওয়া হবে এবং সেইভাবে পাল্টা জবাব দেওয়া হবে। এদিকে চীন কিন্তু হিলিয়াম রপ্তানি বন্ধ করে দিয়েছে। দেশটি বলেছে মধ্যপ্রাচ্য অঞ্চলের এই ক্রাইসিসের কারণে তারা এই মুহূর্তে আর হিলিয়াম রপ্তানি করবে না। তাহলে বিশ্ববাজারে এর কি প্রভাব পড়তে যাচ্ছে সেটি কিন্তু একটা আশঙ্কার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথমে যে আলোচনা করতে হবে সেটি হচ্ছে ইরানের বর্তমানে সর্বোচ্চ নেতা যিনি সাইয়েদ মোস্তফা খামেনি, তিনি বলেছেন ইরানি জাতি সর্বোচ্চ নেতা শহীদ আলী খামেনির শাহাদাতের বদলা বা প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত। এটি আমাদের জাতির দাবি এবং এই দাবি বা এই অঙ্গীকার অবশ্যই বাস্তবায়ন করা হবে। অর্থাৎ তিনি বিবৃতিতে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতাকে যারা শহীদ করেছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তিনি এরপরেই বলেছেন যে এই প্রতিশোধ অবশ্যই বাস্তবায়ন করা হবে, তা আমরা থাকি আর না থাকি, এটা যেহেতু জাতির দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে হুমকি দিয়েছেন, গতকাল মানে 10 জুলাই তিনি হুমকি দিয়েছেন যে ইরান যদি তাকে হত্যার প্রচেষ্টা চালায় বা তাকে হত্যা করে, তাহলে তিনি মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছেন যে ইরানকে একদম পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে, ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে। এই কথা যখন বলেছেন তার কিছু পরেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই বিবৃতি এলো, প্রতিশোধের ঘোষণা এলো। এখানে বিশেষভাবে খেয়াল রাখা দরকার, মোস্তফা খামেনি তার বাবার শাহাদাতের পর এই সর্বপ্রথম কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিলেন। তিনি কিন্তু এখনো জনসমক্ষে আসেননি। আমরা এর আগেও বলেছি যে ইরানের যে বিশাল বিরাট জনসংখ্যা, যারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদের ভিতরে একটা বিরাট সংখ্যক মানুষ, তারা কিন্তু এই যে আমেরিকার সাথে ইরানের যে আলোচনা চলছে, চুক্তির চেষ্টা চলছে, এই সমস্ত বিরোধিতা করেছেন। তারা বলছেন যে যারা আমাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, যারা আমাদের ইমামকে হত্যা করেছে, তাদেরকে হত্যা করতে হবে, তা না করে প্রতিশোধ না নিয়ে এই সরকার কেন আমেরিকা বা তাদের সাথে আলাপ আলোচনা করছে, চুক্তির চেষ্টা করছে, মীমাংসার চেষ্টা করছে, আপোষের চেষ্টা করছে? কেন এগুলো করবে? তাদের দাবি হচ্ছে সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করতে হবে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে তো এই হুমকি দিয়েছে যে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে, সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হবে। তার আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আমেরিকাকে জানিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরানিরা পরিকল্পনা করছে। তবে আমেরিকার যে সমস্ত গোয়েন্দা সংস্থা, তারা বলছে যে আমাদের কাছে এই রকম সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে ইরানিরা হামলার পরিকল্পনা করছে। হ্যাঁ, ইরানিরা যে কথা বলছে যে তারা প্রতিশোধ দেবে তাদের সর্বোচ্চ নেতার হত্যার, সেই কথা কমন এবং সেটা প্রকাশ্যেই বলছে তারা।
সেই কথা আমরা এমনিতেই জানি, কিন্তু গোয়েন্দা তথ্য এমন নেই যে সুনির্দিষ্ট কোনো তথ্য যে যার ভিত্তিতে বলা যাবে অমুক ব্যক্তি বা অমুক দল বা অমুক অমুক লোকজন বিশেষ গোপন স্থানে এই পরিকল্পনা করেছে, এইভাবে বাস্তবায়ন করবে তাদের প্রতিশোধের এজেন্ডা, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তার মানে ইসরায়েল এবং আমেরিকার ভিতরে এই ব্যাপারে গ্যাপ আছে, বোঝা গেল। এই জায়গা থেকে অনেকে বলছেন যে নেতানিয়াহু বা ইসরায়েল আসলে আমেরিকাকে বিশেষ কোনো গোয়েন্দা তথ্য দিল, নাকি যে কথা বলছে সেটা দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরো বেশি শক্ত পদক্ষেপ নেওয়া বা ইরানের বিরুদ্ধে আরো বড় হামলা চালানোর উস্কানি দিল, সেই প্রশ্ন কিন্তু আছে। এই প্রশ্ন শুধু আমি তুলছি না বা আমাদের মতো আরো 2-5-10 জন তুলছে না, খোদ আমেরিকার বিশ্লেষকরা, পর্যবেক্ষকরা এবং যারা সমালোচক বা এরকম আলোচনা করেন পত্রপত্রিকার সাংবাদিকতার সাথে জড়িত, তারাও প্রশ্ন তুলছেন যে ইসরায়েল আসলে কি চাইছে। ইসরায়েল এখানে আমেরিকাকে তথ্য দিয়ে সাহায্য করলো, নাকি ইরানের বিরুদ্ধে আরো বড় রকমের হামলায় জড়িত হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিল। সুপ্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকম উত্তেজনা, প্রচন্ড উত্তেজনা, এবং এখন উত্তেজনার সবচেয়ে বড় যে দুটো টপিক, সেটা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধের প্রশ্ন, আর একটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে থাকবে বা ইরানের নিয়ন্ত্রণে আদৌ থাকবে কিনা, নাকি একদম উন্মুক্ত করে দেওয়া হবে, এই বিষয়টা। যখন এই দুটো বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, হুমকি পাল্টা হুমকির প্রশ্ন, এবং ইরান যখন বলছে যে করেই হোক, যদি প্রয়োজনে যুদ্ধ করেও হয়, তাহলেও আমরা এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতে রাখবো। যদি ব্যাপারটা তাই হয়, তাহলে দাঁড়াচ্ছে কি? তাহলে দাঁড়াচ্ছে যে ইরান কোনো মতেই ছাড়বে না হরমুজ প্রণালীর কন্ট্রোল, এবং আমেরিকা হয়তো সেটা মানতে চাইবে না। তাহলে দুই পক্ষের ভেতরে আবার নতুন করে সংঘাত সৃষ্টি হতে পারে। এইরকম একটা প্রেক্ষাপটে যখন পরিস্থিতি, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ওমান সফরে গেছেন। আজকে মানে আজকে 11 জুলাই। এই সফরে গিয়ে তিনি ওমানের সাথে মূলত আলোচনা করছেন কিভাবে হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের দায় দায়িত্ব তারা দুই দেশ মিলে পালন করতে পারে। অর্থাৎ আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার না করে বরং ওমান এবং ইরান কিভাবে হরমুজ প্রণালী কন্ট্রোল করবে তারা আলোচনা করছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক বটে। এদিকে মধ্যপ্রাচ্যের এইরকম ডামাডোল, সংকট, উত্তেজনা, সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ যখন চলছে, তখন ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সরকার, যেটা সানা ভিত্তিক যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি আছে এবং সেই সমস্ত দেশ থেকে আমেরিকা যে সমস্ত প্রতিরোধ অক্ষের দেশ বা শক্তির উপরে হামলা চালাচ্ছে, যারা আমেরিকাকে ঘাঁটি করার সুযোগ দিয়েছে, তাদের জন্য পরিণতি খারাপ হতে পারে। ইয়েমেনের সানা ভিত্তিক সরকার একদম সুস্পষ্ট করে বলেছে, যদি এই সমস্ত দেশ মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিরোধ অক্ষের ওপরে আমেরিকাকে হামলা চালানোর সুযোগ দেয়, তাহলে এই প্রতিরোধ অক্ষ পাল্টা হামলা চালাতে পারে এই সমস্ত দেশগুলোর উপরে বা মার্কিন ঘাঁটিগুলোর উপরে, এবং এক্ষেত্রে একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে প্রতিরোধ অক্ষের যে কোনো পক্ষ নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে হামলা চালাতে পারে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছে সানা ভিত্তিক সরকার, সেটা হচ্ছে যে এই যে প্রতিরোধ অক্ষের যে শক্তিগুলো এখানে যুক্ত আছে, এর যে কোনো একটা শক্তি বা যে কোনো একটা পক্ষের উপর হামলাকে প্রতিরোধ অক্ষ একেবারে পুরো প্রতিরোধ অক্ষের উপরে হামলা বলে ধরে দেবে এবং এর বিরুদ্ধে কঠিন এবং কার্যকর জবাব দেবে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সানা ভিত্তিক যে সরকার রয়েছে, তাদের পক্ষ থেকে এই কথা যখন বলা হচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে ইয়েমেনে বড় রকমের নতুন সংঘাতের, যুদ্ধের আশঙ্কা আছে, এবং সেই যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের ঘাঁটি আমেরিকাকে যদি ব্যবহার করতে দেয়, তাহলে পরিস্থিতি কি হবে সেই ব্যাপারে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, বিশেষ করে যে সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেই সমস্ত দেশ এবং সেই সমস্ত দেশের সরকারকে সানা ভিত্তিক ইয়েমেনের সরকার সতর্ক বার্তা দিল। এখন এই সমস্ত দেশ বা মার্কিন ঘাঁটি তারা কে কিভাবে বার্তাটা নেবে সেটা তাদের ব্যাপার,
তবে মনে হচ্ছে নতুন করে সংঘাতে ইয়েমেন আরো অ্যাক্টিভলি এবং আরো বেশি ওয়াইড রেঞ্জে দায়িত্ব পালন করবে, অর্থাৎ ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করার সম্ভাবনা তৈরি হলো এই ঘোষণা ভেতর দিয়ে। আমরা কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ আছে তাতে 19টি ঘাঁটি এবং স্থাপনা, মার্কিন সামরিক স্থাপনা আছে বলে মোটামুটি তথ্য। ফলে এই সমস্ত সব ঘাঁটি এখন প্রতিরোধকের বৈধ টার্গেটে পরিণত হবে বলে মোটামুটিভাবে ধারণা করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার শেষ পর্যায়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে চীন আন্তর্জাতিক বাজারে হিলিয়াম রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থাৎ চীন থেকে এখন হিলিয়াম গ্যাস রপ্তানি করা যাবে না। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং কাস্টমস প্রশাসন এই দুটো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ হিলিয়াম রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এই যে চীনের পক্ষ থেকে হিলিয়াম রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হলো কেন? চীন বলছে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে হিলিয়াম সরবরাহের উপরে একটা চাপ পড়েছে। কারণ যে সমস্ত দেশ হিলিয়াম আন্তর্জাতিক বাজারে সরবরাহ করে তার ভিতরে কাতার একটা। মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষের কারণে কাতার থেকে যেমন তেল গ্যাস রপ্তানি করা মুশকিল হচ্ছে, তেমনি হিলিয়াম রপ্তানি করাও কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় চীন দেখছে যে তার প্রচুর পরিমাণে শিল্প কারখানায় এই হিলিয়াম গ্যাস প্রয়োজন হয়। এখন যদি এই পরিস্থিতিতে হিলিয়াম গ্যাস রপ্তানি অব্যাহত রাখে আর মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলে যদি আরো বড় কোনো সংঘাত যুদ্ধ শুরু হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে হিলিয়াম সরবরাহ সংকটের মধ্যে পড়বে এবং চীন হয়তো সরবরাহ ঠিকমতো নাও পেতে পারে। আবার এই মুহূর্তে চীনের সাথে আমেরিকার কিন্তু বিরাট বাণিজ্য যুদ্ধ চলছে। যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন গতকালকে যে চীন যদি ইরানের কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখে তাহলে চীনের উপরে 100% ট্যাক্স বা শুল্ক আরোপ করা হবে। চীন বলেছে 100% কেন, তোমরা 200% বা যত খুশি ট্যাক্স আরোপ করতে পারো, কিন্তু আমরা ইরান থেকে তেল নেওয়া বন্ধ করবো না। এটা আমাদের স্বাধীন সার্বভৌম সিদ্ধান্ত। আমরা আমাদের সিদ্ধান্ত নেব, আমরা কার কাছ থেকে তেল নেব কার কাছ থেকে নেব না সেটা আমাদের ব্যাপার, কেউ এখানে হস্তক্ষেপ করতে পারে না। তার মানে চীনের সাথে আমেরিকার কিন্তু এই মুহূর্তে আবার নতুন করে প্রচন্ড বাণিজ্য যুদ্ধ শুরু হলো। এই বাণিজ্য যুদ্ধের মধ্যে হিলিয়াম গ্যাসের মতো একটা গুরুত্বপূর্ণ গ্যাস যদি চীন তার জরুরি প্রয়োজনের সময় সরবরাহ না পায় তাহলে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। সেই কারণে চীন তার হাতে নিজের যা আছে সেটা স্টক করে তার চাহিদা মেটানোর একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে হিলিয়াম গ্যাস আসলে কি কি কাজে লাগে? হিলিয়াম গ্যাস অনেক কাজে লাগে। এখনকার দুনিয়ায় সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর চিপ, যেটা মোবাইল, জাহাজ, বিমান সবকিছুতে এই জিনিসটা লাগে, গাড়িতে লাগে। এই জিনিস তৈরির জন্য এই হিলিয়াম গ্যাস লাগে এবং কারখানা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা লাগে। এরপরে রকেটের যে জ্বালানি ট্যাঙ্কার, সেই জ্বালানি ট্যাঙ্কারের প্রেশার ঠিক রাখার জন্য হিলিয়াম গ্যাস লাগে, অর্থাৎ রকেটে হিলিয়াম গ্যাস লাগে। তার মানে মহাকাশ গবেষণার কর্মকাণ্ডের জন্য হিলিয়াম গ্যাস মাস্ট। এমআরআই মেশিনের সুপার কন্ডাক্টিং যে ম্যাগনেট রয়েছে তার তাপমাত্রা একদম ঠান্ডা রাখার জন্য এই হিলিয়াম গ্যাসের ব্যবহার করা হয়, হিলিয়াম গ্যাস লাগে। ফাইবার অপটিক তৈরি এবং লেজার প্রযুক্তি, যেটা এখানে হিলিয়াম গ্যাস একদম অবধারিত লাগে। এছাড়া বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এই হিলিয়াম গ্যাসের ব্যবহার রয়েছে, প্রয়োজন হয়। আর ফাইবার অপটিক, এই লেজার প্রযুক্তি, এগুলো তো আপনারা বুঝতে পারেন যে পৃথিবীতে এই মুহূর্তে কত বেশি প্রয়োজন এগুলো। এছাড়া বিশেষ ধরনের ওয়েল্ডিং এবং শিল্প কারখানায় এই হিলিয়াম গ্যাস লাগে। এখন প্রশ্ন হচ্ছে, চীন কি পৃথিবীতে একমাত্র হিলিয়াম রপ্তানিকারক দেশ? না, চীন বরং অনেক কম রপ্তানি করে। সবচেয়ে বেশি রপ্তানি করে আমেরিকা, এরপরে রয়েছে কানাডা, কাতার, রাশিয়া, আলজেরিয়া, এই সমস্ত দেশ। তো চীন যদি এই হিলিয়াম গ্যাস রপ্তানি বন্ধ করে দেয় তাহলে আসলে কি অনেক বড় প্রভাব পড়বে? না, অনেক বড় প্রভাব পড়বে না। এখনকার যে তথ্য সেই তথ্য অনুসারে বলছি যে খুব বড় প্রভাব পড়বে না, কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং বড় পরিসরে ছড়িয়ে পড়ে
তাহলে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ তারা এটা কতদূর কি সাপ্লাই দিতে পারবে, বিশেষ করে কাতার, সেটা একটা ব্যাপার। আমেরিকার কাছ থেকে চীন কতটুকু পাবে সেটা একটা ব্যাপার। এছাড়া যে যুদ্ধ পরিস্থিতি দিন দিন বাড়ছে, তাতে অস্ত্র, ক্ষেপণাস্ত্র, মিসাইল, আদার অনেক কিছুর জন্য আরও বেশি প্রয়োজন হয়ে পড়ছে। সেক্ষেত্রে যদি নিজেদের চাহিদা পূরণ করতে না পারে, তাহলে তারা তো আমেরিকা এবং পাশ্চাত্যের যে দুনিয়া, তাদের সাথে যুদ্ধেও টিকতে পারবে না। এই কারণে চীন নিজের প্রয়োজন মেটানোর জন্য সরবরাহ ঠিক রাখতে এই হিলিয়াম রপ্তানির বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে মনে করা হচ্ছে যে ইরান যুদ্ধ আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই মূলত চীন এই হিলিয়াম রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। দেখা যাক আগামী 2-5-10 দিনের ভেতরে হয়তো আরও পরিষ্কার হবে যে চীন কেন প্রকৃতপক্ষে হিলিয়াম রপ্তানি বন্ধ করলো, এবং এই চীনের হিলিয়াম রপ্তানি বন্ধের কারণে আন্তর্জাতিক বাজারে এই হালকা গ্যাসটি অর্থাৎ হিলিয়ামের দাম কতটুকু বাড়লো, কীরকম কী তার প্রভাব পড়লো, আমরা সব জানতে পারবো। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয় নিয়ে একটু জানতে চাই যে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বর্তমান সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি। আপনাদের কি মনে হয় যে ইরান আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধ নিতে পারবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দর্শক, আজ 12ই জুলাই 2026-এর সন্ধ্যা, আর এখন আমি আপনাদের এমন কিছু খবর শোনাবো যা শুনে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। প্রথমে আজকের একদম তাজা হেডলাইন্সগুলো একটু শুনে নিন। আমেরিকার নতুন হামলার জবাবে ইরান সরাসরি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার নেটওয়ার্ককে একটা সারপ্রাইজ অ্যাটাক করেছে। আরব দেশগুলোতে বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের মিসাইল আর ড্রোন। এদিকে ইরান আবারও হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে লক করে দিয়েছে। হরমুজে জাহাজে হামলার পর পুরো ক্রু মেম্বাররা জাহাজ ছেড়ে পালিয়েছে। জাহাজে আগুন ধরেছে এবং একজন ভারতীয় এখনও নিখোঁজ। শুধু তাই নয় দর্শক, ইসরায়েলে বিনা হামলায় শুধু সাইরেন বেজেই এমন আতঙ্ক তৈরি হয়েছে যে মানুষ বাংকারে ছুটছে। আগামী কয়েক মিনিট স্ক্রিন থেকে একটুও চোখ সরাবেন না। চলুন শুরু করা যাক। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি হামলার একটা নতুন সিরিজ শুরু হয়ে গেছে। আজ 12ই জুলাই দুপুরে ইরান এমন একটা দাবি করেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ইরান জানিয়েছে তারা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের লজিস্টিক সিস্টেমের উপর একটা ভয়াবহ সারপ্রাইজ অ্যাটাক করেছে। এখন যদি এই দাবি সত্য হয়, তবে যুদ্ধবিরতির পর এই প্রথম ইরান সরাসরি আমেরিকার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেটওয়ার্ককে নিশানা করল। কিন্তু দর্শক, আসল চমকটা এখানে নয়। এই হামলাটা ইরান কোথায় করেছে জানেন? তাদের বন্ধু রাষ্ট্র ওমানের মাটিতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে। ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনার রিপোর্ট অনুযায়ী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স, মানে যারা মিসাইল ও ড্রোন ছোড়ে, তারা ওমানের দুকুম বন্দরে থাকা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের লজিস্টিক সাপোর্ট সেন্টার এবং রিফিউলিং প্ল্যাটফর্মে, মানে যেখান থেকে জাহাজে জ্বালানি বা তেল দেওয়া হয়, সেখানে এই সারপ্রাইজ অ্যাটাক করেছে। আইআরজিসি বলেছে আমেরিকার নতুন হামলার জবাবে এটা তাদের তৃতীয় পর্যায়ের অপারেশন ছিল। তারা আরও বলেছে সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় কোটি কোটি মানুষ যে প্রতিশোধের স্পৃহা দেখিয়েছিল, সেটাই এখন ইরানের যোদ্ধাদের কাজকর্মে ফুটে উঠছে। এখানে একটা জিনিস একটু মনোযোগ দিয়ে এখন বুঝতে হবে দর্শক। এয়ারক্রাফট ক্যারিয়ার আর এয়ারক্রাফট ক্যারিয়ার নেটওয়ার্কের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। ইরান সরাসরি কিন্তু ক্যারিয়ারে হামলা করেনি, তারা হামলা করেছে লজিস্টিক বা রিফিউলিং সেন্টারে। আপনারা যেমন সরকারি বাসের ডিপো দেখেছেন, যেখানে বাসে তেল ভরার জন্য আলাদা পাম্প থাকে, ঠিক তেমনই ওমানের ওই বন্দরে আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে তেল ভরা হতো। কারণ 12ই জুলাইয়ের আপডেট অনুযায়ী ওমান থেকেই
হরমুজ প্রণালী শুরু হয় এবং ইরানের খুব কাছাকাছি আমেরিকার যুদ্ধজাহাজের সংখ্যা বাড়ছিল। এই যুদ্ধজাহাজগুলোর শুধু চলার জন্যই নয়, এর ওপরে থাকা ফাইটার জেটগুলোর জন্যও প্রচুর তেলের দরকার হয়। ইরান অত্যন্ত চালাকির সাথে আমেরিকার সেই শক্তির উৎসতেই আঘাত করেছে, যেখান থেকে তারা এনার্জি বা জ্বালানি পেত। উদ্দেশ্য হলো আমেরিকার জাহাজগুলো যেন বাধ্য হয়ে একটু দূরে সরে যায়। কত বড় একটা মাস্টার স্ট্রোক ভেবে দেখুন। তবে এখনও আমেরিকা বা ওমানের তরফ থেকে এই হামলার কোনো অফিসিয়াল সত্যতা স্বীকার করা হয়নি। দর্শক, আজ 12ই জুলাই সকালে ইরান তাদের জবাবি হামলার পরিধি আরও বাড়িয়ে দেয়। আমেরিকান হামলার জবাবে ইরানের আর্মি দাবি করেছে তারা আরব দেশগুলোতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন আর মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। ইরানের আর্মি বলছে কুয়েতে থাকা আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, গোলা বারুদের ডিপো এবং একটি র্যাডার সাইটে তারা ড্রোন দিয়ে আঘাত করেছে। এর পাশাপাশি বাহরাইনে থাকা আমেরিকার কমিউনিকেশন সিস্টেম এবং একটি র্যাডার সাইটেও তারা হামলা করেছে। এর আগে আইআরজিসি কাতার, জর্ডান এবং ওমানে থাকা আমেরিকান ঘাঁটিতেও হামলার দাবি করেছিল। অন্যদিকে কাতার, ইউএই, কুয়েত, বাহরাইন এবং জর্ডান বলছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের ছোড়া বেশ কিছু মিসাইল ও ড্রোন মাঝপথেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু দর্শক, রিপোর্ট বলছে কাতারে ধ্বংস হওয়া মিসাইলের টুকরো পড়ে এক শিশুসহ 3 জন আহত হয়েছে। আরব দেশগুলোর এই অসহায়ত্ব দেখে ইরান সাফ জানিয়ে দিয়েছে আমেরিকা যদি আবার হামলা করে তবে এবার জবাব হবে আরও কঠোর এবং ওই অঞ্চলে থাকা আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটিগুলো ইরানের টার্গেটে থাকবে। দর্শক, আরব দেশগুলোতে ইরানের এই হামলার পর ইসরায়েলে কেমন ভয় তৈরি হয়েছে জানেন? কোনো হামলা ছাড়াই শুধু আতঙ্কে মানুষ বাংকারে ছুটছে। আজ 12ই জুলাই সকালে ইরানের সম্ভাব্য হামলার ভয়ে ইসরায়েলের বেশ কিছু এলাকায় হঠাৎ করে মিসাইল অ্যালার্ম বেজে ওঠে। রিপোর্ট অনুযায়ী বানি ব্র্যাক এবং সেন্ট্রাল ইসরায়েলের মানুষের মোবাইলে মেসেজ চলে যায় যে মিসাইল হামলা হচ্ছে। মানুষ আতঙ্কে দৌড়ে বাংকারে আশ্রয় নেয়। কিন্তু কিছুক্ষণ পরেই ইসরায়েলি সেনাবাহিনী জানায় এটা কোনো ইরানি হামলা ছিল না, স্রেফ একটা টেকনিক্যাল গন্ডগোল বা ফলস অ্যালার্ম ছিল। ইসরায়েলি সেনার প্রাথমিক ধারণা হলো হয়তো জর্ডানের দিকে উড়ে যাওয়া ইরানের মিসাইলগুলোকে তারা ভুল করে ইসরায়েলের দিকে আসছে বলে ভেবেছিল। এখানে আপনাদের একটু জানিয়ে রাখি যে যুদ্ধবিরতির পর ইরান এখনও ইসরায়েলে কোনো হামলা করেনি, কিন্তু ইসরায়েলের মানুষের মধ্যে কি লেভেলের ভয় ঢুকে আছে সেটা এই ঘটনা থেকেই জলের মতো পরিষ্কার। দর্শক, এবার আসি হরমুজ প্রণালীর খবরে। এই প্রণালী নিয়ে ইরান আজ এমন একটা ঘোষণা দিয়েছে যা মিডল ইস্টের যুদ্ধকে একটা অত্যন্ত ভয়ঙ্কর মোড়ে এনে দাঁড় করিয়েছে। আজ 12ই জুলাই আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। তারা বলেছে আমেরিকা যতদিন না এই অঞ্চলে তাদের নাক গলানো বন্ধ করছে ততদিন কোনো জাহাজকে এখান দিয়ে যেতে দেওয়া হবে না। অর্থাৎ ট্রাম্প যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, গতকাল বলেছিলাম হরমুজ খুলে দেওয়ার জন্য, ইরান সেটাকে স্রেফ বুড়ো আঙুল দেখালো। ইরানি পার্লামেন্টের এক মুখপাত্র তো সোজা বলে দিয়েছেন আমরা আমাদের শক্তির জোরে হরমুজ প্রণালী দখল করেছি এবং শক্তির জোরেই এর নিয়ন্ত্রণ ধরে রাখব। দর্শক, একটু চিন্তা করুন, যদি আলোচনার মাধ্যমে এর সমাধান না হয়, আপাত দৃষ্টিতে সেটা হবে নাই বলে মনে হচ্ছে, তবে মিডল ইস্ট এমন একটা যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছাবে যার প্রভাব শুধু ওই অঞ্চলেই নয়, পুরো বিশ্বের ইকোনমি এবং তেলের বাজারে গিয়ে পড়বে। বিশ্বজুড়ে ভয়াবহ মূল্যবৃদ্ধির জন্য আপনারা প্রস্তুত থাকুন। এখন সবশেষে যে খবরটা দেব সেটা সাধারণ মানুষের জন্য খুবই চিন্তার। হরমুজ প্রণালীতে যে কমার্শিয়াল জাহাজটিকে ইরান নিশানা করেছিল সেটা নিয়ে আজ 12ই জুলাই দুপুরে একটা বড় আপডেট এসেছে। ব্রিটেনের ম্যারিটাইম এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে জাহাজটিতে আগুন ধরে যাওয়ার পর পুরো ক্রু মেম্বাররা জাহাজ ছেড়ে পালিয়েছে। আমেরিকার দাবি ইরান ওই জাহাজে হামলা করেছে, আর ইরান বলছে জাহাজটি অনুমতি ছাড়া অবৈধ রুট ব্যবহার করছিল বলে তারা শুধু একটা ওয়ার্নিং শট ফায়ার করেছিল, যেটা গিয়ে জাহাজে লেগেছে। দর্শক, এখন হরমুজ প্রণালীর এই সংঘাত শুধু আমেরিকা আর ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই,
এর প্রভাব সাধারণ মানুষ আর ইন্টারন্যাশনাল শিপিংয়ের উপরেও পড়তে শুরু করেছে। যুদ্ধের রেখা ক্রমশ গাঢ় হচ্ছে। এখন দেখার বিষয় আগামী দিনে কোনো টার্নিং পয়েন্ট আসে কিনা। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। এই খবরগুলোর বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।